আমি আমি একটু বলি, খুব বড় কিছু হলো, জিব্বাকারটা খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হবো, বাংলা হলে আমার নামে হবে। আমি তো খুশি হবো, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা? আমার সাথে কেন আপনি কি মনে করেন না এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস নাই, কোনো ধরনের সন্ত্রাস নাই। খুবই আলোচনায় এখন হাবিবুর রহমান হাবিব, আপনি এবং সেই আলোচনার সূত্রপাত একটা সমাবেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আপনার মনে আছে কিনা আমরা একটু এই জন্য মনে করানোর জন্য হইলেও ওই বক্তব্যটা একটু দেখে আসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের সফলতা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়। কিছু কিছু রাজনৈতিক দল, ছোটখাটো দল কয়েকদিন ধরে বলা শুরু করেছিলেন, এক চোর গিয়েছে আর এক লুটে যারা লুট করা শুরু করেছে, ডাকাতি দেওয়া শুরু করেছে। পরিষ্কার করে বলতে চাই, বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করতে আসবেন না। নৌকা ধানের শীষ, দুই সাথে একই বিষয়। আমি পরিষ্কার করে আবারও বলতে চাই, এই স্লোগান যারা দিবে, এই শব্দ যারা উচ্চারণ করবে, সমস্ত মামলা আমি আসামি হব। আমি আপনাদেরকে বলে ধরে সাথে সাথে জিহ্বাটা কেটে কালো কুত্তা দেখা দেবে। হাবিবুর রহমান হাবিব, এই বক্তব্যটি আসলে আমরা এক জায়গা থেকে নিয়েছি, আপনি অনেক জায়গাতে এই ধরনের বক্তব্য দিয়েছেন। যে জায়গাটা আসছে সেটি হচ্ছে রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনি অনেক জায়গায় অনেক কিছু বলতে পারেন, কিন্তু জিভ কেটে ফেলা হবে বড় একজন নেতা হওয়া সত্ত্বেও এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা? কারণ আপনার অনেক অনেক যারা নেতাকর্মী আছে তারা যদি সত্যিই আপনার আদেশ মেনে চলে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? আমাদের শহীদ হয়েছে সবচেয়ে বেশি, আমরা হাজার হাজার মানুষ, আমাদের শত শত গুম, হাজার আহত হয়েছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। এটা আমি মানতে পারবো? এটা আমি মানতে পারি? সেই জন্য আমি বলেছি, আমি কারোর নাম বলি নাই, যে বলবে তার। এখনো বলছি, আমার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের নৌকার সাথে ধানের শীষের তুলনা যে করবে, এই কথা যে বলবে, আমার কথা ওইটাই থাকবে। কিন্তু এটা আপনি মনে করেন না? আপনি যদি পরপরও বলে থাকেন, বলছি না। হ্যাঁ, এরপর দেখেন, জামাতের আমির, আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন। আমি তো কাটতে চেয়েছি। তারপরে মাসুদ, ডাক্তার মাসুদ, উনি কি বললেন সেদিন? পৃথিবীর দেশে দেশে সরকার বিরোধী আন্দোলন করে বিরোধী দলরা। একটা মাত্র দল বাংলাদেশে, পৃথিবীতে, যে ক্ষমতায় যাওয়ার আগেই তার পতনের জন্য সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তাই বলছে বিএনপিকে মাপ চাইতে হবে। বিএনপি মাপ না চায় তাহলে আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকেও এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে, আমাদের পাবনায় স্থানীয় আমির বলেছে যারা, বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এরপরেও কি আমার ওপর একটা বড় কিছু হয়ে গেল? বড় হলো আমার। আপনার কি মনে হয় যে এই ধরনের বক্তব্য দেওয়া, এই ধরনের শব্দ ব্যবহার করা নেতা হিসেবে মানে সরল? এটা কি সরল? শুনতে হবে তো। আওয়ামী লীগ করতাম, আমি সুন্দর ভাষায় একই কথা বলেছি। আপনি বড় বড় স্ট্যান্ড নিয়েছেন, কিন্তু আপনি দুর্নীতিবাজ বলা, অন্যজনকে জেলে চলতে, আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার। এবং দেখেন, না আমাকে প্রশ্ন করতে দেন, যদি সত্যি আপনার কোনো নেতা কর্মী এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হবো, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা? আমার সাথে কেন? আপনি কি মনে করেন না এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস নাই। এবং এখনো পর্যন্ত হাবিবুর রহমান হাবিব তার স্ট্যান্ডে একদম শক্ত। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিনি এটা আসলে কেউ করলে তার মনে হবে না যে এটা ভুল কিছু হয়েছে। রাজনীতিতে আমরা নানা ধরনের আক্রমণাত্মক কথা শুনি, অবশ্যই শুনি, কিন্তু এই ধরনের জিভ কেটে ফেলা, কল্লা কেটে ফেলা, করে ফেলা যখন নেতারা বলতে থাকেন, সেটা আসলে আমাদের কি বার্তা দেয়? উস্কে দেয়, নাকি এটা আসলে রাজনৈতিক আলোচনা হিসেবে আমরা রাখবো? গণতন্ত্র মানেই হচ্ছে, আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টার রাজাকারের বাচ্চা বলে, পাকিস্তানে ফিরে যেতে বলতেছে, দালাল বলতেছে, আরও যত আছে, ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে, মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে। গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন, আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে। আমাকে মানুষ গাইলাবে, আমাকে মানুষ অপছন্দ করবে, আমাকে মানুষ সমালোচনা করবে। এখন এই সমালোচনার ভাষাটা কত
মার্জিত হতে পারে সেইটার এক্সপেকটেশনের আলোচনাটা আমরা করব। বিএনপি আওয়ামী লীগ একই, এই যে সারা দেশে রাজনৈতিক দলগুলো এই কথাটা বলার রাইট থাকতে হবে তো। হ্যাঁ, আমি ধরেন আমাদেরকে আপনারা এবি পার্টিকে আপনারা জামাতের বি টিম বানাইছেন না গত 5 বছর ধরে, নিশ্চয়ই, হ্যাঁ। তো সমস্যা কি? বানাইছে, আমাকে প্রমাণ করতে হয়েছে যে আমি বি টিম না, এটাই তো পলিটিক্স। সেটা প্রমাণ করবে নাকি এটার তীব্র প্রতিক্রিয়া আসবে সেটা আমি জানতে চাই। এটা বিএনপিকে প্রমাণ করতে হবে যে আমি বদলে যাওয়া দল, নিশ্চয়ই আমি এমন একটা দল যে আপনি আওয়ামী লীগের সাথে আমাকে মিলাইতে পারবেন না। এটা তাকে তার কাজ, আচরণ, আগামী দিনের গভর্নেন্স, শাসন দিয়ে তাকে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই। হাবিব রহমান হাবিব, কেন এই কথা আসছে, মানে কেন আওয়ামী লীগ এবং বিএনপি আলাদা? মোটা দাগে আমাকে 3টা পয়েন্ট বলেন। আওয়ামী লীগ আর বিএনপি আলাদা এই কারণে, বিএনপি যা বলে তাই করে, আর আওয়ামী লীগ যা বলে তা করে না। আমি পরিষ্কার করে বলেছি যে 2 সাপের 1 বিষ, যারা নৌকার ধানের 201 বিষ, তারকে দিব্যাটা কেটে দেয়। আমি সাজিদ আলমকে বলি নাই, আমি তো কাউকেই বলি নাই, যাকে যে বলবে তাকে। এবং আমার পরশু দিনের একটা বক্তব্য, আমার কর্মী এবং একটা সম্মান দেওয়ার অনুষ্ঠান, আমি বললাম যে এত বছর আমরা নির্যাতিত হলাম, অত্যাচারিত হলাম, এবার যদি বিএনপির কোন নেতা আসে, যেই হোক না, যত নেতা আমি হইয়া যেই হোক না কেন, আমরা যদি বিএনপির নেতাকর্মীদেরকে বলি যে নৌকা তো নেই, যাই পারলে ভোট দিতে হবে, সেই নেতা বাড়িতে আসতে পারবে কিনা আমার সন্দেহ। কোন নেতা? বিএনপির নেতা। কার কারণে? বিএনপির কর্মীদের কারণে। বিএনপির কর্মীটা মানবে না, এত অত্যাচার মানবে না। এটাকে সারিজ আলম বলে ফেললো, আমি নাকি বলেছি যে জামাতে ভোট দিলেন, লালবেলা ভোট দিলে তার হাত পা ভেঙে দেওয়া হবে, আর বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। আমি তো তাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই। আমি আমার কর্মীদেরকে, তার পক্ষে আমি বলতে পারবো না, আমার কথা আমার কর্মীদের বলতে পারবো না যে যদি বিএনপির ধানেশের বাইরে ভোট দিতে বলে কোন নেতা, সে কিন্তু কর্মীদের কাছ থেকে বাড়ি যেতে পারবে না। আমি জামাতের কথাও বলি না, জামাতের লোক ভোট দিতে ধানেশে দাঁড়িয়ে পারলে গেলে তাকেও মারতে যায়, কিছু করতে জানে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আজকে আপনি বললেন যে ভোট কোথায় দিবেন না, শহীদদের কবর থেকে উঠিয়ে নিয়ে আসবে। একা ওনারা দেশের মালিক, হতে দিবেন না কেন? এখন কতদিনই আপনাদের বিচার হবে, কতদিনই সংস্কার হবে আপনি বলেন? দেশটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দেশের উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা চাচ্ছে না, তারা তো স্পষ্ট বলেছে হবে না। তারা বললেই তো হবে না। 2018 রাত্রির ভোট কেটে নিয়েছে, ঠেকাতে পারে না। 2024 সালে আমাদের সব দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করেছেন, ঠেকাতে পেরেছে। তাই বলি যে যতই বলি না কেন, এই নির্বাচন ঠেকাতে যদি কেউ আসে, তফসিল ঘোষণা হয়ে গেলে জনপ্রতিরোধের সম্মুখীন হবে তারা। নির্বাচন ঠেকাতে প্রশ্নই ওঠে না। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় এনসিপি যদি চায় নির্বাচন কি বিলম্বিত করতে পারে? না, একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক কিছু টেনশন তো আছে, সার্টেনলি, কোনো সন্দেহ নাই। একটা বিষয় দেখেন যে বিএনপি যে জায়গাটাতে এখন আছে নির্বাচনের, এইটা একটা, আমরা যেভাবে একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না, 18 এবং 73 সালের নির্বাচন একতরফা করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে। এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো সে তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নাই। তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির অ্যাগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে, তার বিদ্রোহী প্রার্থী। প্রত্যেক আসনে আসনে সিরিয়াস 130-35টা আসনে সিরিয়াস বিদ্রোহী প্রার্থী আছে, এবং যারা ইকুয়ালি স্ট্রং, দুজনের মতো করে আর কি, লড়বার মতো। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা? যে আপনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন, কেউ ছিল না, 280 সিট পেয়ে গেলেন হুট করে। প্রশ্ন উঠেছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না। না, টেনশনের জায়গাটা কোথায় সেটা না, বলছি। এখানে জামাতে ইসলাম বলছে পিআর পদ্ধতি নিয়ে তারা নির্বাচন, আরেকটা টেনশনের জায়গা, আন্দোলনে তারা নামবে। তার মানে জামাতের একটা ইস্যু আছে, যেহেতু বিএনপি পিআর পদ্ধতি মানে না, তার মানে ওইটাও একটা আনসলভড ইস্যু হিসেবে সামনে থাকবে। একই সাথে এনসিপি একেবারেই ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না, আজকে তাদের বক্তব্য পুরো স্পষ্ট। জামাত না চাইলে, এনসিপি না চাইলে, তাহলে আপনি যে একতরফা নির্বাচনের কথা বিএনপির বলছেন, সেদিকে তাকিয়ে নির্বাচন দিবে সরকার? মানে একটা তো বিষয় হইল যে সবাই গেলেও একটা একতরফা বিজয়ের সম্ভাবনা আছে, নির্বাচনটা একতরফাই হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। এরপরে টেনশনের জায়গাগুলো হচ্ছে যে দুটো আপনি বলেছেন, জামাত এবং চরমোনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় দুইটা দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ ধরেন হচ্ছে না, একটাই সংসদ যেমনি আছে এমনি, এখানে পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায় নাই,
তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, বিষয়টা কিন্তু একতরফার দিকে চলে যাবে। তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি যাদেরকে যুগপদে এখন আসন দেয়া নেয়া করতেছে, 3টা 4টা করে থোক বরাদ্দ দিচ্ছে বিভিন্ন দলকে, তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য এবং বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা, যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এইরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমন হইতে পারে, প্রফেসর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন, উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন, নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে উনি আসলে বিদায় নিয়ে চলে যাবেন।